শ্বশুরবাড়িতে আসার পর থেকেই দীপিকা খুব সমস্যার সম্মুখীন হয়, কারণ তার শ্বশুরবাড়িতে একজন নয়, দুজন নয়, বরঞ্চ 400 জন সদস্য আছে। অর্থাৎ তার 4 তলা শ্বশুরবাড়িতে 400 জন লোক বসবাস করে। এক এক তলায় প্রায় 100 জন করে লোকের থাকার ব্যবস্থা করা আছে। তার শ্বশুরবাড়ির পরিবার এতটাই বড় যে দীপিকা বেশিরভাগ লোকের মুখ কিংবা নাম কিছুই মনে রাখতে পারে না। বিয়ের পর যখন নতুন বৌমা শ্বশুরবাড়িতে আসে, তখন প্রথম দিনই দীপিকার মুখ দেখার অনুষ্ঠান পালন করা হয়। একের পর এক লোক আসতেই থাকে। কি ব্যাপার বিল্টু, আমি 3 ঘন্টা ধরে মুখে ঘোমটা দিয়ে বসে আছি, তোমার বাড়ির লোকেরা এখনো এসেই চলেছে, এখনো বাড়ির সদস্য সংখ্যা শেষ হয়নি? না না, সবে তো কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, মাসি মেসো আর পিসিরে এসেছে। এখন আরো 200 জন লোক আসবে। আজকে প্রায় সারা রাত ধরে মুখ দেখার অনুষ্ঠান পালন করা হবে। আসলে আমরা সকলেই বাড়িতে একসাথে বসবাস করি, তো তাই সবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতে দেরি হচ্ছে। হায় রে কপাল, বাবা মা কোন বাড়িতে বিয়ে দিল কি জানি। এর বাড়িতে 400 জন লোক থাকে। এদের সাথে সংসার করতে করতে আমি না কোনোদিন হারিয়ে যাই, কারণ আমি তো অর্ধেক লোককে চিনতেই পারবো না। একে একে দীপিকার শ্বশুরবাড়ির 400 জন সদস্য মিলে দীপিকার মুখ দেখার অনুষ্ঠান পালন করে। এভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে গিয়ে রাত 3টে বেজে যায়। বৌমা, আমাদের সব অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে। এবার বাড়ির বউয়েরা আর মেয়েরা তোমাকে তোমার ঘরে নিয়ে যাবে। কালকে সকাল 6টার সময় রান্নাঘরে চলে আসবে। কাল সবাই মিলে আমরা তোমাকে কাজ বুঝিয়ে দেব। সকাল 6টার সময় মানে? এখন তো 3টে বাজে, আর একটু পরেই 6টা বেজে যাবে। তাহলে আমি ঘুমাবো কতক্ষণ? তুমি তো দেখছি শ্বশুর বাড়িতে আসতে না আসতেই ঘুমের চিন্তা করছো। আমাদের বাড়ির কোনো তলার মহিলারা এতক্ষণ ঘুমায় না। আর হ্যাঁ, তোমাকে যেহেতু 3 তলায় থাকতে দেওয়া হয়েছে, তাই আমরা 1 তলা থেকে 3 তলায় উঠে যেতে পারবো না। আমাদের পায়ে ব্যথা, তাই তুমি ঘুম থেকে উঠে চুপচাপ রান্নাঘরে চলে আসবে। আমাদের রান্নাঘর কিন্তু 1 তলায় আছে। এমন সময় বাড়ির মহিলারা দীপিকাকে তার ঘরে নিয়ে যায়। নিজের ঘরে যাওয়ার পর দীপিকা ফ্রেশ হয়ে নেয়। পরের দিন সকাল হতে না হতেই দীপিকার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। সে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। দীপিকা নতুন শাড়ি পরে 1 তলার রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে সে দেখে বাড়ির বউয়েরা বড় বড় হাঁড়ি কড়াই বসিয়ে রান্নাবান্না শুরু করেছে। 1 তলায় সিঁড়ির পাশে যে এত বড় রান্নাঘর আছে, আমি তো প্রথম দিন এসে বুঝতেই পারিনি। তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা পুরো শহরের জন্য রান্নাবান্না করছো। চা থেকে শুরু করে লুচি, তরকারি, ব্রেকফাস্ট, স্যালাড, ডাল, ভাত, ফ্রাইড রাইস সবকিছুই তো রান্না হচ্ছে। হ্যাঁ, আসলে আমরা 50 জন বউ মিলে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিই, কারণ এই বাড়িতে সব সদস্যরা বিভিন্ন রকম রান্নাবান্না খায়। তোমাকেও আজ থেকে আমাদের সাথে রান্নাবান্না করতে হবে, কারণ একটু পরেই ব্রেকফাস্ট করে বাড়ির ছেলেরা অফিসে চলে যাবে, বাচ্চারা স্কুলে যাবে, তাই ওদের টিফিনও প্যাক করে দিতে হবে। দীপিকাও সবার সাথে রান্নাবান্না করতে শুরু করে দেয়, কিন্তু 400 জন সদস্যের জন্য রান্নাবান্না করতে গিয়ে প্রথম দিনই দীপিকা একেবারে ঘর্মক্লান্ত হয়ে পড়ে, কারণ সে বাপের বাড়িতে কোনোদিনও রান্নাঘরে যায়নি। দেখতে দেখতে সবার জন্য ব্রেকফাস্ট রান্নাবান্না হয়ে যাওয়ার পর দীপিকা, এবার আমরা 50 জন বউ মিলে এসব খাবার দাবার নিয়ে 4 তলায় যাব, কারণ আমরা 1 তলায় রান্নাবান্না করি আর 4 তলায় 400 জন একসাথে বসে খাওয়া দাওয়া করি। কি বলছো কি? এত খাবার দাবার নিয়ে এখন 1 তলা থেকে 4 তলায় যেতে হবে? এরকম ভারী ভারী হাঁড়ি কড়াই নিয়ে আমরা কিভাবে উপরে উঠবো? তার থেকে বরং আমি বাড়ির পুরুষ সদস্যদের এখানেই ডেকে নিয়ে আসছি। ওরা এই বাসনপত্রগুলো 4 তলায় তুলে নিয়ে যাবে, আর না হলে আমরা 1 তলায় বসেই খাওয়া দাওয়া করে নেব, কারণ আমার বাবা বিয়ের সময় ডাইনিং টেবিল দিয়েছে, সেটা 1 তলাতেই তো রাখা হয়েছে। না না, এরকম কথা বলো না। যদি আমাদের শাশুড়ি মায়েরা শুনতে পায় তাহলে কিন্তু ভীষণ বকা দেবে। তুমি যেই ডাইনিং টেবিলটা নিয়ে এসেছো সেটা তো গেস্টদের জন্য ব্যবহার করা হবে। বাদবাকি বৌমারাও একই কথা বললে দীপিকা আর কোনো কথা বলতে পারে না। সে বাকি বউদের সঙ্গে ভারী ভারী বাসনপত্র নিয়ে 4 তলায় উঠতে শুরু করে, কিন্তু এতে করে তার ভীষণই কষ্ট হয়। এক এক করে সবাই মিলে যখন খাওয়া দাওয়া করতে শুরু করে, বৌদি, আমরা কিন্তু দুপুরবেলা আর লাঞ্চ করতে আসবো না। ছোট মামির পরিবার 1 তলার ঘরে লাঞ্চ করবে, আর যে যার মতো নিজেদের ঘরে খাওয়া দাওয়া করে নেবে। তাই দুপুরবেলা রান্না বান্না হয়ে গেলে তোমরা সবার খাবার প্রত্যেকের ফ্লোরে গিয়ে দিয়ে আসবে। কি জ্বালাতনি পড়লাম কি জানি। সারাদিন 1st, 2nd, 3rd আর 4th ফ্লোরে ওঠানামা করতে করতে আমি তো রোগা হয়ে যাব। আমার আর ভালো লাগে না। ছোট বৌদি, তুমি প্রথম দিন লুচি আর আলুর তরকারিটা দারুণ বানিয়েছো, কিন্তু আমরা আলুর তরকারির বদলে লাল টমেটো সস দিয়ে লুচি খেতে পছন্দ করি।
ও তাই নাকি? তাহলে তো খুব ভালো। ওই তো সামনে ফ্রিজ আছে, আমি ফ্রিজ থেকে টমেটো সস নিয়ে এসে দিচ্ছি। না না বৌদি, ওই টমেটো কেচাপ একদম ভালো লাগে না, আর্টিফিশিয়াল কালার মেশানো থাকে। আমি বিদেশে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে পিওর টমেটো সস নিয়ে এসেছি। 2 তলে আমাদের ফ্রিজে রাখা আছে, যাও গিয়ে ওই টমেটো সসটা নিয়ে এসো। এখন আবার দোতলায় যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই বলে দীপিকা 4 তলা থেকে 2 তলায় নেমে আসে। সে ফ্রিজ থেকে টমেটো সস নিয়ে আবার যখন 4 তলায় উঠতে যাবে তখনই সে পায়ে শাড়ি বেঁধে সিঁড়িতেই পড়ে যায়। ওরে বাবারে, পাটা মনে হয় একেবারে মুচকে গেল। এমন সময় উপর থেকে দীপিকার শ্বশুরবাড়ির লোকেরা বারবার ডাকতে শুরু করে। তাই দীপিকা খোঁড়াতে খোঁড়াতে আবার কোনো রকমে 4 তলাতে উঠে যায়। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার মতো নিজেদের ফ্লোরে চলে যায়। আর এদিকে বাড়ির বউয়েরা আবার বাসনপত্র নিয়ে একতলার রান্নাঘরে নেমে আসে। এবার তারা বাড়ির পুরুষদের অফিসের জন্য এবং বাচ্চাদের স্কুলের টিফিন প্যাক করতে শুরু করে। রান্নাঘরে 100টা টিফিন বাক্স রাখা দেখে দীপিকা একেবারে অবাক হয়ে যায়। দীপিকা, এখানে সবার টিফিন বাক্স রাখা আছে, আর এই যে টিফিনের লিস্ট, তার সাথে 400 জন রাত্রিবেলা কি ডিনার করবে সব লিস্টে দেওয়া আছে। তুমি এই লিস্ট দেখে রান্না করে নেবে। আমরা চললাম, আমাদের অনেক কাজ আছে। এ কি, এতজনের টিফিন আমি একা কি করে প্যাক করব? আর তোমরা এখন কোথায় যাচ্ছ? আরে আমরা এখন সবার জামা কাপড় পরিষ্কার করতে যাচ্ছি। তারপর প্রত্যেকটা ফ্লোর আমাদের ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, তাই রান্নাঘরের দিকটা তোমাকে একাই দেখতে হবে। এই কথা বলে সব বউয়েরা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। এদিকে দীপিকা সবার জন্য টিফিন বাক্স প্যাক করতে শুরু করে। এই তো লিস্টে লেখা আছে বিল্টুর জন্য রুটি তরকারি, পিন্টুর জন্য চাউমিন, দীপকের জন্য আলুর পরোটা, বাদবাকি 100 জনের জন্য স্যালাড, বাড়ির বাচ্চাদের জন্য ডিম টোস্ট। আচ্ছা আচ্ছা, আমি এখনই সব টিফিন প্যাক করে দিচ্ছি। এই বলে দীপিকা তাড়াতাড়ি সবার জন্য টিফিন বাক্স তৈরি করে দেয়। একে একে দীপিকা সবাইকে সেই টিফিন বাক্সগুলো দিয়ে দেয়। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই অফিস থেকে ফোন করে বাড়ির বউদেরকে বকাবকি করা হয়। প্রত্যেক ফ্লোরে তাদেরকে একবার করে ডাকা হয়, আর প্রত্যেক পরিবার তাদেরকে খারাপ খারাপ কথা শোনায়। তোমরা কি করেছো? আমার ছোট জায়ের ছেলেরা লাঞ্চে স্যালাড খেতে পছন্দ করে, তোমরা তাদেরকে লুচি তরকারি দিয়েছো। আর আমার বড় জায়ের ছেলেরা যারা লুচি তরকারি খেতে পছন্দ করে তাদেরকে ডিম টোস্ট দিয়েছো। কিন্তু কাকিমা, আমরা তো দীপিকাকে সব বুঝিয়ে দিয়েছিলাম, আজকে তো ও সবার জন্য টিফিন প্যাক করেছে। দীপিকা, তুমি প্রত্যেকের টিফিন বক্সে সবার নামের লেবেল বসিয়ে দাওনি? রান্নাঘরের একপাশে কাগজে সবার নাম লেখা থাকে, সেই কাগজ প্রত্যেকের টিফিন বক্সে লাগিয়ে দিতে হয়, তাহলে তো কোনো গন্ডগোল হয় না। এমন কথা শুনে দীপিকা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে একটাও টিফিন বক্সে নামের লেবেল বসায়নি। এতে করে অতগুলো সদস্যের টিফিন বাক্স অদলবদল হয়ে যায়। আমি ঠিক বুঝতে পারিনি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। পরের বার থেকে আর এরকম সমস্যা হবে না। আমি সবার টিফিন বাক্সের উপর লেবেল বসিয়ে দেব। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দীপিকা এখন সবার জন্য রান্না বান্না করে, প্রত্যেকের থালায় প্রত্যেকের টিফিন বাক্সে সবার নামের লেবেলও বসিয়ে দেয়। এমনকি যারা টেবিলে খেতে আসে না, দীপিকা 4 তলায় আলাদা আলাদা ভাবে সবার ঘরে গিয়ে খাবার দিয়ে আসে। এমনই একদিন সে যখন 3 তলায় ননদের ঘরে লাঞ্চ পরিবেশন করতে যায় তখন, বৌদি, আমরা বাড়ির মেয়েরা ডায়েট করি, কারণ কিছুদিন পর আমাদের বিয়ে ঠিক হবে। আর তোমরা এত বেশি বেশি খাবারে তেল দিচ্ছ, আমরা কিন্তু খেতেই পারছি না। কাকিমার সুগার আছে, বড় জেঠু, মেশো, পিসে মশাই, মামা, এদের সবারই প্রেশার আছে। পিসিমা, জেঠিমা, মাসিমা, কাকিমার পরিবারের সবার থাইরয়েড আছে। তাই এত তেলযুক্ত খাবার খেলে সবার কিন্তু শরীর খারাপ করবে। আমি এটাও শুনেছি তুমি নাকি সবাইকে নাম দেখে দেখে ঠিক মতো ওষুধও দিতে পারছো না, সবাইকে ভুলভাল ওষুধ খাইয়ে দিচ্ছ। এসব কথা শুনে দীপিকা এবার ভীষণ রেগে যায়। আরে ঠিক আছে, আমরাও তো মানুষ, সুতরাং ভুল তো হতেই পারে। এতই যখন তোমাদের সমস্যা হচ্ছে, তাহলে তোমরা সবার জন্য রান্না বান্না করো না কেন? সারাদিন 1 তলা থেকে 4 তলায় ফটো তুলে আর রিল করে ঘুরে বেড়াও তোমরা। ইচ্ছা করে প্রত্যেকটা ফ্লোরে চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট ফেলে রাখো। সব আমাদেরই পরিষ্কার করতে হয়, মাঝে মাঝে ভুল হতেই পারে। মুখে মুখে ভালোই তর্ক করতে পারো দেখছি, এরপর যেন কোনোদিনও ভুল না হয়। আর আমাদেরকে কাজ করতে বলার তুমি কে? হ্যাঁ, তোমরা বাড়ির বউ, তোমরাই তো কাজ করবে। এভাবেই দিনের পর দিন দীপিকা এবং বাদবাকি বউদের বাড়ির সকলকে সময় মতো ফার্স্ট ফ্লোর থেকে 4 তলা পর্যন্ত গিয়ে ওষুধ, জল, খাবার ইত্যাদি দিয়ে আসতে হয়। একদিন সব বউয়েরা দীপিকার ঘরে বসে গল্প করে তখন,
আমার মুখ দেখার অনুষ্ঠানের দিন এই বাড়ির সদস্যরা প্রত্যেকে আমাকে কিছু না কিছু উপহার দিয়েছে। অবশ্য আমার বাপের বাড়ি থেকে 400 জনের জন্য যা দামি দামি উপহার এসেছে সেগুলো এই উপহারের কাছে কিছুই না। আমি এখন আলমারি থেকে টাকার খাম বার করব, তারপর ক্যালকুলেটরে গুণ বুঝিয়ে আমি মুখ দেখার অনুষ্ঠানের দিন টোটাল কত টাকা পেয়েছি। এই বলে দীপিকা আলমারি থেকে টাকার খাম বার করে নিয়ে আসে। সে প্রত্যেকটা টাকার খাম গুনে দেখে সেখানে 50,000 টাকা আছে, যা দেখে দীপিকা ভীষণই খুশি হয়। আমাদের বাড়িতে প্রত্যেকটা ফ্লোরে অনেকজন সদস্য আছে, তাতে আমাদের সমস্যা হয় ঠিকই, কিন্তু উপহার পাওয়ার সময় বেশ আমরা অনেকগুলো করে উপহার পাই। তার সাথে আবার অনেক অনেক টাকা তো আছেই। 400 জনের পরিবারের 99টা খারাপ দিক যেমন আছে, তেমন একটা তো ভালো দিক আছেই। কিন্তু এবার আমরা এই একটা ভালো দিক দিয়েই সবাইকে শুধরে দেব। পরের দিন থেকে দীপিকা প্রত্যেকটা ফ্লোরে গিয়ে সমস্ত বউদেরকে ডেকে নিয়ে আসে। তারা বাড়ির বাদবাকি সদস্যদের কিছু না জানিয়ে নিজেদের মতো সিনেমা দেখতে চলে যায়। এমন সময় কেউ যখন বাড়ির বউদের খুঁজে পায় না, তখন তারা বারবার বৌমাগুলোকে ফোন করে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ফোন ধরে না। এতে করে বাড়ির শাশুড়িমা এবং ননদগুলোকে প্রত্যেকটা তলায় গিয়ে ঘরবাড়ি পরিষ্কার করতে হয়, এমনকি রান্নাঘরে গিয়ে সারাদিন রান্নাও করতে হয়। অন্যদিকে বাড়ির বউয়ের সিনেমা দেখে রাত্রিবেলা বাইরে থেকে ডিনার করে বাড়িতে ফিরে আসে। তাদেরকে সবাই মিলে খুব বকাবকি করা হলেও তাদের কিছু যায় আসে না। আমাদের বকাবকি করছেন কেন মা? আমার মুখ দেখার অনুষ্ঠানের দিন আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন আর বলেছেন যা ইচ্ছে তাই করতে, তাই আমি আমার সব জায়েদের সঙ্গে মিলে যা ইচ্ছে তাই করছি। এভাবে প্রত্যেকদিন দীপিকা বাড়ির বউদের নিয়ে সবসময় ঘুরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে বাকিদেরকে সারাদিন 1 তলা থেকে 4 তলায় দৌড়াদৌড়ি করতে হয়। এতদিন বাড়ির বউয়েরা খাটাখাটনি করছিল বলে আমরা কিছু বুঝতে পারতাম না। আমাদের এমনিতেই হার্টের সমস্যা আছে, তার উপর আবার পায়ে ব্যথা। সুতরাং এই 400 জনের খাবার নিয়ে 1 তলা থেকে 4 তলা দৌড়াদৌড়ি করতে গিয়ে আমরা ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, আর পারা যাচ্ছে না। আমরা আর পারছি না কাকিমা, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। এর থেকে ভালো আমরা যদি প্রত্যেক তলায় আলাদা করে সেপারেট রান্নাঘর তৈরি করি আর যে যার মতো খাওয়া দাওয়া করি, তাতে আমাদের অনেক সুবিধা হবে। কারণ সব ফ্লোরে গিয়ে 400 জন মানুষের কাজ করে দেওয়া সম্ভব নয়। এমনকি বাড়ির সবাই মিলে যখন যে যার কাজ করার জন্য 1 তলা থেকে 4 তলা দৌড়াদৌড়ি করতে শুরু করে, তখন তারা নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে সিঁড়িতে পড়ে থাকে। এভাবেই তারা নিজেদের ভুল বুঝতে পারে আর সবাই মিলে একদিন বাড়ির বউয়েদের কাছে ক্ষমা চেয়ে নেয়। এমনকি কয়েকদিনের মধ্যেই তারা নিজেদের মতো যে যার ফ্লোরে আলাদা করে রান্নাঘর তৈরি করে। এমনকি বউদের সাহায্যের জন্য বাড়িতে কাজের দিদি রাখা হয়। তারপর থেকে সেই বাড়িতে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। গভীর রাতে সকলেই ঘুমে আচ্ছন্ন ছিল। সেই সময় 22 বছর বয়সী যুবক ছেলে দিগন্ত চোখে একটু ঘুম ছিল না। সে সারা রাত ধরে শুধু এপাশ আর ওপাশ করেই সময় কাটাচ্ছিল। আসলে সে মধুমিতার কথা চিন্তা করছিল। সবসময় শুধু তার মধুমিতার কথাই মনে পড়ত। তার ঘুম না আসায় সে উঠে বসে পড়ে। পাশেই রাখা তার ফোনটা নিয়ে সে মধুমিতার ছবি দেখতে থাকে। উফ, তুমি এত দেখতে সুন্দর কেন? যেদিন থেকে তোমাকে দেখেছি আমার রাতের ঘুম উড়ে গেছে। বাড়িতে থাকার ইচ্ছাই করে না। মনে হয় সারাদিন শুধু তোমাকেই দেখতে থাকি। উপরওয়ালা মনে হয় অনেক সময় নিয়ে তোমাকে বানিয়েছিল। আই মিস ইউ সো মাচ। দিগন্ত মধুমিতার ফটো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই সে কলেজে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। দিগন্ত মনীন্দ্র কলেজের 2nd ইয়ারের ছাত্র ছিল, আর মধুমিতা হলো তাদের কলেজেরই 35 বছর বয়সী একজন অবিবাহিতা প্রফেসর। মধুমিতা ম্যাডাম তাদের কলেজে কিছুদিন আগেই জয়েন করেছিলেন। তাকে দেখতে খুবই সুন্দর ছিল। তার বড় বড় নীল রঙের চোখ, মাথায় লম্বা ঘন চুল, তার স্টাইল, তার কথা বলার ধরন দেখে কলেজের সব ছেলেরাই তার উপরে ক্রাশ খেত। তেমনি দিগন্ত প্রথম দেখায় মধুমিতা ম্যাডামের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। দিগন্ত তাড়াতাড়ি রেডি হয়ে না খেয়েই কলেজে চলে যায়। 11টা 5 বেজে গেল। মধুমিতা ম্যাডাম এখনো আসছে না কেন? আজ পর্যন্ত কোনো স্যার ম্যাডামের জন্য আমি এভাবে অপেক্ষা করিনি। উফ, কখন যে মধুমিতা ম্যামকে দেখবো। ওই তো ম্যাডাম আসছে। কি শান্তি। সিট ডাউন স্টুডেন্ট। আজকে আমি তোমাদের ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এর চ্যাপ্টারটা পড়াবো। আমি পড়ানো শুরু করছি,
কারোর কোথাও কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। মধুমিতা ম্যাডাম ইকোনমিক্সের টিচার ছিলেন। ইকোনমিক্স সাবজেক্টে তার খুব প্রতিভা ছিল, তাই ক্লাসের সকলেই তাকে খুব পছন্দ করত। ম্যাডাম পড়াচ্ছিলেন আর দিগন্ত একভাবে শুধু ম্যাডামের দিকেই তাকিয়েছিল। পড়ার দিকে তার কোনো মনই ছিল না। ইকোনমিক্সের মতো এত বোরিং সাবজেক্টকে ম্যাডাম এত ইন্টারেস্টিং করে দিচ্ছেন, তাহলে ম্যাডাম রিয়েল লাইফে কত বেশি ইন্টারেস্টিং হতে পারেন। আমার স্বপ্নের পড়ি একেবারে। দিগন্ত, এই দিগন্ত, আমি তোমার সঙ্গে কথা বলছি। কখন থেকে তোমাকে একটা কোয়েশ্চেন করছি, তুমি শুনতে পারছো না? মন কোথায় তোমার? বোর্ডের দিকে দেখছো না কেন? ম্যাডাম, আমার মন তো আপনার কাছেই আছে। মানে ম্যাডাম, আমার মন আপনার পড়ার দিকেই তো আছে, আর আমি আপনার দিকেই তো তাকিয়েছিলাম। মানে কি বলছো তুমি? আমার দিকে তাকিয়েছিলে তুমি কেন? সরি ম্যাডাম, মানে আমি আপনার বোর্ডের দিকেই তাকিয়েছিলাম। জানি না তোমাদের সবার পড়াই কেন মন থাকে না। বোর্ডের দিকে তাকিয়ে কোন জগতে ছিলে শুনি? আপনার জগতে ম্যাডাম, মানে আপনার পড়ার জগতে। আচ্ছা বলো তাহলে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে রিলেশন কি? ডিমান্ড আর সাপ্লাইয়ের সম্পর্ক? ওই তো কি যেন বলছিলেন আপনি। যেহেতু দিগন্ত পড়া মন দিয়ে শুনছিল না, তাই সে ম্যাডামের কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। ম্যাডাম তাকে অনেক বকাবকি করে ক্লাস থেকে চলে যায়। ম্যাডাম ক্লাস থেকে চলে গেলেই দিগন্ত ক্লাস থেকে বেরিয়ে পড়ে। সে স্টাফ রুমের সামনে দাঁড়িয়ে মধুমিতা ম্যাডামের বাইরে বেরোনোর অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পর মধুমিতা ম্যাডাম স্টাফ রুম থেকে বেরিয়ে আসে। এ কি দিগন্ত, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এখন তো তোমার অন্য ক্লাসে থাকার কথা, ক্লাস করছো না কেন তুমি? ম্যাডাম, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসলে ম্যাডাম, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? তাড়াতাড়ি বলো, আমার ক্লাস আছে। ম্যাডাম, আমি আপনার কাছে টিউশন পড়তে চাই। আসলে ইকোনমিক্স সাবজেক্টটা আমার খুব কঠিন মনে হয়। টিউশন? কিন্তু আমি তো টিউশন পড়াই না দিগন্ত। আর আমি এত ভালোভাবে ক্লাসে পড়িয়ে দেওয়ার পর তো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। কোনো প্রবলেম হলে আমাকে ক্লাসেই জিজ্ঞাসা করে নেবে, অসুবিধা কি? না ম্যাডাম, আসলে আমি কোনো পড়া বুঝতে পারি না, আর সবার সামনে আমি কিছু জিজ্ঞাসা করতেও পারি না। আমার খুবই খারাপ লাগে, সবাই আমাকে মাথা মোটা মনে করবে। তাই প্লিজ ম্যাডাম, আমাকে টিউশন পড়ান। না দিগন্ত, সরি, আমি পার্সোনালি টিউশন পড়ানোর বিরুদ্ধে থাকি। কারণ কলেজে এত ভালোভাবে পড়ানোর পর আমার মনে হয় না কারোর টিউশন পড়ার প্রয়োজন আছে। মধুমিতা ম্যাডাম দিগন্তকে টিউশন পড়াবে না বললে দিগন্ত তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে। ম্যাডাম, এমন করবেন না ম্যাডাম। আমার বাবা একজন চাষি। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে আর আমার বোনকে পড়াচ্ছে। আমি ভালো করে পড়াশোনা করে সফল হতে চাই। প্লিজ ম্যাডাম, আমাকে সাহায্য করুন। দিগন্তকে দেখে মধুমিতা ম্যাডামের খুব মায়া হয়, তাই সে প্রত্যেকদিন 1 ঘন্টা করে তাকে টিউশন পড়ানোর জন্য রাজি হয়। ওয়াও, আমার প্ল্যানটা তাহলে সাকসেসফুল হলো। আমি এবার ম্যাডামের সঙ্গে আলাদা করে সময় কাটাতে পারবো, ম্যাডামকে কাছ থেকে জানতে পারবো, ম্যাডামকে মন ভরে দেখতে পারবো। কি যে আনন্দ হচ্ছে। আর শোনো, আমি তোমাকে টিউশন পড়াবো এটা যেন কেউ জানতে না পারে, কেমন? না হলে বাকিরাও আমার কাছে পড়তে চাইবে। আমি শুধু তোমাকেই পড়াবো। এটা শুনে দিগন্ত খুবই খুশি হয়। পরের দিন থেকেই দিগন্তকে মধুমিতা ম্যাডাম পড়াতে শুরু করে দেয়। কিন্তু দিগন্ত একইভাবে শুধু ম্যাডামকেই দেখে যায়, আর পড়াশোনার বাইরে ম্যাডামের সঙ্গে অন্যান্য বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে। ম্যাডাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আসলে ম্যাম, আপনাকে দেখতে অনেক বিউটিফুল। আপনাকে দেখে মনেই হয় না যে আপনার বয়স 35 বছর। এই বয়সে এত ইয়ং, এত বিউটিফুল ভাবাই যায় না। দিগন্তর কথা শুনে মধুমিতা ম্যাডাম মুচকে হেসে বলে যে, থ্যাংক ইউ দিগন্ত, আমার প্রশংসা করার জন্য। এবার এসব বাদ দিয়ে পড়ায় মন দাও তুমি। আহা, ম্যাডামের হাসিটা জাস্ট আমার মন ছুঁয়ে গেল। আচ্ছা ম্যাডাম, আপনার পছন্দের কালার কি, আর আপনার ফেভারিট ফুড কি? এভাবেই দিগন্ত প্রত্যেকদিন পড়তে এসে ম্যাডামের সঙ্গে কথা বলার চেষ্টা করত, ম্যাডামের পার্সোনাল লাইফ নিয়ে জানার চেষ্টা করত। একদিন দিগন্ত তার সীমা অতিক্রান্ত করে ফেলে। আচ্ছা ম্যাডাম, আপনার তো বয়স অনেক হয়ে গেল, আপনি এখনো বিয়ে করেননি কেন? আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে?
আর আপনি বাড়িতে একা একা থাকেন কেন? দিগন্ত, কি হচ্ছে এসব? তুমি কি চাও বলো তো? পড়তে এসে তুমি পড়াশোনা বাদ দিয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে পড়ে থাকো কেন? আমার ফেভারিট কালার কি, আমার ফেভারিট ফুড কি, আমি বিয়ে করিনি কেন, এসব কি? দেখো দিগন্ত, এসব কিন্তু আমার একদম পছন্দ নয়। ম্যাডাম সরি ম্যাডাম, প্লিজ ম্যাডাম আপনি রাগ করবেন না ম্যাম, আমি আর এমন করব না। সরি ম্যাম, প্লিজ সরি। যাও বাড়ি যাও এবার, আজকের মতো তোমার ছুটি। অনিচ্ছা সত্ত্বেও দিগন্ত সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে দিগন্ত শুধু মধুমিতা ম্যাডামের কথাই চিন্তা করতে থাকে। কিরে দিগন্ত, কখন থেকে খেতে ডাকছি যে, খেয়ে নিবি চল, কত রাত হলো দেখেছিস? দূর মা, যাও তো এখান থেকে, আমার খাওয়ার ইচ্ছা নেই কোনো, আমার মাথায় এখন অনেক টেনশন আছে। দিগন্তর মা তার ঘরে খাবার রেখে দিয়ে চলে যায়। কিছুই ভালো লাগছে না, আমি ম্যাডামকে রাগিয়ে দিয়েছি, আমি হার্ট করেছি ম্যামকে। না, আমার ক্ষমা চাওয়া উচিত ম্যামের কাছে। আজকে আমি ম্যাডামকে আমার মনের কথা বলেই ছাড়বো, যা হয় দেখা যাবে। এই বলে দিগন্ত হাতে করে একটি গোলাপ ফুল নিয়ে রাত 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মধুমিতার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে যায়। এ কি, দরজায় তালা দেওয়া তো, আমি ভিতরে ঢুকবো কিভাবে? আজকে তো আমি ম্যাডামকে মনের কথা বলেই ছাড়বো। দিগন্ত পাইপলাইনের মাধ্যমে ব্যালকনিতে পৌঁছে যায়। ম্যাডামের ঘরে ঢুকে সে দেখে যে ম্যাডাম ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় ম্যাডামকে আরো বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে এভাবেই সারা রাত আপনাকে দেখতে থাকি। হঠাৎ করে দিগন্তের বাড়ি থেকে তার মা তাকে ফোন করে। দিগন্তের ফোনের রিংটনের আওয়াজ পেয়ে মধুমিতার ঘুম ভেঙে যায়। দিগন্ত, তুমি এখানে কিভাবে এলে? এই সময় তুমি এখানে ঢুকলে কিভাবে? ম্যাডাম, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আজকে আমি আপনাকে রাগিয়ে দিয়েছিলাম না, তাই। উফ, মাঝরাতে এভাবে বাড়ির মধ্যে ঢুকে তুমি ক্ষমা চাইতে এসেছো? হ্যাঁ, চলে যাও এখান থেকে। না ম্যাডাম, আমি চলে যাওয়ার জন্য এখানে আসিনি ম্যাডাম, আজকে আমি আপনাকে আমার মনের কথা বলতে এসেছি। দিগন্ত হাতে গোলাপ ফুল নিয়ে ম্যাডামের দিকে এগিয়ে যেতে থাকে। ম্যাডাম, আই লাভ ইউ ম্যাডাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। যখন থেকে আপনাকে দেখেছি আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। দিগন্ত, এসব কি হচ্ছে? তুমি কাকে কি বলছো জানো? তোমার মাথা ঠিক আছে? আমি তোমার টিচার হই। হ্যাঁ ম্যাডাম, আমি সব জানি, আর আমি এটাও জানি যে আপনিও আমাকে পছন্দ করেন, আর তাই আপনি পার্সোনালি আমাকে টিউশন পড়াতে রাজি হয়েছিলেন। ম্যাডাম, আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিন প্লিজ। দিগন্ত চুপ করো। শোনো দিগন্ত, তুমি যেটা করছো সেটা ঠিক নয়। টিচার আর স্টুডেন্টের সম্পর্ক পবিত্র একটা সম্পর্ক, যেটা তুমি নষ্ট করতে চাইছো। আর আমি তোমার থেকে বয়সে অনেক বড়। তুমি এভাবে আমার ঘরে ঢুকে এলে, লোকে দেখলে কি বলবে বলো তো? আজকে যদি তোমার বোনের ঘরে কেউ এভাবে ঢুকে পড়তো, তাহলে তুমি কি করতে বলো? আমি তার মুখ ফাটিয়ে দিতাম। তাহলে কেন ভুলে যাচ্ছ আমিও কারোর বোন হই, আমারও মান সম্মান আছে। শোনো দিগন্ত, এই বয়সটা এরকমই। তোমার বয়সের ছেলে মেয়েরা ভালো লাগাকে ভালোবাসা ভেবে নেয়। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। এখন তোমার পড়াশোনা করার বয়স দিগন্ত, তোমার ক্যারিয়ার তৈরি করার বয়স, আর তুমি এগুলো কি করছো? ছি! ম্যাডাম দিগন্তকে অনেক বোঝানোর পর দিগন্ত তার ভুল বুঝতে পারে। সে ম্যাডামের কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে দিগন্ত মন দিয়ে পড়াশোনা করতে থাকে। দিগন্তের এরূপ পরিবর্তন দেখে মধুমিতা ম্যাডামও অনেক খুশি হয়।